হ্যালো হোয়াটসঅ্যাপ সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ব্যাড মেমোরি এরেজারের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো বেশি দেরি না করে এক্সপ্লানেশন ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় পর্বের শুরুতে আমাদের মিসেস কাংকে দেখানো হয়, যেখানে সে লি গনের ব্যাপারে ভাবতে থাকে এবং বলতে থাকে যে এটি কি আমার জন্যই হয়েছে, কারণ ওই দিন আমি তাকে অনেক বেশি কষ্টের কথা বলেছিলাম আর আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল তো সাকসেসফুল হয়েছে, কিন্তু সব স্মৃতি তো সে ভুলে গিয়েছে ঠিকই, কিন্তু তার আমার জন্য কিছু সাইড এফেক্ট দেখা দিয়েছে। এরপর লিগনকে দেখানো হয় যে কিনা তার জ্ঞান ফিরে পায় এবং আমরা জানতে পারি মিস কাং একটানা 15 দিন রাত লিগনের চেক আপ করছে এবং আমাদের লিগনকে দেখানো হয় যে তার জ্ঞান ফিরে আসার পরপরই সেখানে থাকা একটি টি প্যাক নিয়ে চা বানিয়ে খায় এবং সেখানে গিয়ে যখন মিস কাং লিগনকে দেখতে যায়, সে দেখতে পায় যে লিগনের জ্ঞান ফিরে এসেছে এবং সে লিগনকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি জানো তুমি কই আছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কে? তখন লিগন তাকে হঠাৎ করে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি আমার প্রথম ভালোবাসা। সাইক্রেটিক স্কাং তো এটি শুনে অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না যে এটি তার সাথে কি হচ্ছে। এবং তখনই সেখানে লিগনের বাবা মা চলে আসে এবং তারা লিগনকে সুস্থ দেখে তার একটি সিটি স্ক্যান করতে চায় এবং সিটি স্ক্যান করার সময় লিগন মিসেস কাংকে তার ভালোবাসা প্রকাশ করে এবং মিসেস কাং চিন্তায় পড়ে যায় যে এটি আমার সাথে কি হচ্ছে। তখন মিসেস কাং এর হেড অনেক বেশি খুশি হয়, কারণ তাদের ক্লিনিক্যাল ট্রায়াল যে হিউম্যানের উপর করা ছিল সেটি সাকসেসফুল হয়েছে এবং সে বলে যে আমরা সাকসেসফুল হয়েছি এবং আমাদের কোনো সাইড ইফেক্টও দেখা যায়নি। কিন্তু মিস কাং তো জানে যে এক্স্যাক্টলি কি হয়েছে, তাই সে বলে যে আমাদের আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার, এরপরে হসপিটাল কমিটিদের এই পুরো বিষয়টি জানানোর দরকার। লিগনের বাবা মা লিগনকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, তুমি কি আমাদেরকে চিনতে পারছো? লিগন তখন বলে, হ্যাঁ চিনতে পারবো না কেন, তোমরা তো ভাস্কর্য। লিগনের বাবা বলে, কেন, তোমার কাছে কেন মনে হলো আমরা ভাস্কর্য? লিগন তখন বলে যে কেন তোমরা ভাস্কর্য হবে না, কারণ তোমরা আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের জন্ম দিয়েছো। তখন লিগনকে তার বাবা বলে যে তুমি কি জানো যে তুমি কিভাবে আঘাত পেয়েছো? লিগন বলে, কেন, আমার হাত ঠিক আছে, আমার পা ঠিক আছে, কিন্তু আমার ফেস, আরে রে আমার ফেস। এরপরে সে একটি আয়না নিয়ে নিজের চেহারা দেখে বলে, কেন, আমার ফেসেরও তো কিছু হয়নি, আমার ফেসও তো ঠিক আছে। এরপর সে তার মাথা ধরতে চায়, তখন তার বাবা বলে যে তুমি ওটা ধরো না, কারণ তোমার ওখানে একটু ছোট সার্জারি করা হয়েছে। তখন তার ভাই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি তোমার শেষ মেমোরির কথা মনে আছে? তখন সে বলে যে জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ আমি জিতে গিয়েছিলাম। আমাকে তোমরা এরকম কেন জিজ্ঞাসা করছো, আমার কি কিছু হয়েছে? তখন তার বাবা তাকে বলে যে না, তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় একটু আঘাত পেয়েছো, তাই তুমি কিছু কিছু জিনিস ভুলে গিয়েছো। লিগনের ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে লিগন তার সমস্ত খারাপ স্মৃতিগুলো ভুলে গিয়েছে। মিস কাং এর সিনিয়র হসপিটাল ডাইরেক্টরের সাথে কথা বলে এবং সে বলে যে আমাদের ট্রায়াল এবার সাকসেসফুল হয়েছে আর এখানে আমরা তেমন কিছু সাইড ইফেক্টও দেখতে পাইনি, তাই আপনি বেশি চিন্তা করবেন না এবং আপাতত কাউকে জানাবেন না। আর এবার আমি পুরোপুরি কনফিডেন্ট যে আমাদের আগের প্রজেক্টের মতো এখানে কোনো ভুল হয়নি। মিস কাংকে দেখানো হয় যে কিনা বলতে থাকে যে লিগনের কাউন্সিলিং রিপোর্টে তার ফার্স্ট লাভের ব্যাপারে মেনশন করা ছিল না, কিন্তু তারপরও কেন সে আমাকে তার প্রথম ভালোবাসা মনে করছে। এরপর মিস কাং লুকিয়ে লিগনকে দেখতে যায়, কিন্তু লিগন তাকে নোটিস করে ফেলে। এরপরে আমাদের লিগনের বাবা মাকে দেখানো হয়, যেখানে তারা মিস কাং এর হেডের সাথে কথা বলে এবং বলে যে আপনারা আমার অনুমতি ছাড়া কি করে আমার ছেলের উপর আপনাদের ক্লিনিক্যাল ট্রায়ালটি করেছেন। তখন সে বলে যে লিসিন আমাকে এটি করতে বাধ্য করেছিল এবং সে তার গার্ডিয়ানের ভূমিকায় আমাদের রিপোর্টে সিগনেচার করে এই ট্রায়ালটি করার অনুমতি দিয়েছিল। কিন্তু দুশ্চিন্তার কিছুই নেই, লিগনের কোনো সাইড ইফেক্ট ধরা পড়েনি, বরং সে আরো ডেভেলপ করছে এবং সে তার পুরাতন লাইফ থেকে বের হয়ে এবার নতুনভাবে জীবনযাপন করতে শুরু করবে এবং এই এক্সপেরিমেন্টের কারণে সে তার সমস্ত দুঃখের স্মৃতিগুলোও ভুলে যাচ্ছে। এরপর লিগন তার বেড থেকে বের হয়ে আসে এবং সে মিস কাংকে দেখতে পেয়ে তাকে একটি স্টোর রুমে টেনে নিয়ে যায় এবং তাকে বলে, কি তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? তখন মিস কাং তাকে বলে যে দেখো, আমি তোমার ডক্টর, আমি তোমার প্রথম ভালোবাসা নই, এটা তোমার বুঝতে হবে। লিগন বলে যে দেখি আমার দিকে তাকাও তো, তাহলে তুমি 15 দিন ধরে আমার কেন সেবা যত্ন নিচ্ছিলে, আর তুমি কি সত্যিই আমাকে চেনো না? তখনই মিস কাং এর একজন জুনিয়র তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্টিক কথাবার্তা বলছিল এবং তখন লিগন সেখানে কিছু বলতে যাবে এবং তাদের নড়াচড়ার কারণে তারা ভাবে যে রুমের ভেতরে কেউ আছে, কিন্তু রুমের দরজা না খুলতে চাইলে
তারা মনে করে যে রুমের লকটি নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা চাবি আনার ব্যবস্থা করে। ওদিকে সবাই যদি লিগন আর মিস কাংকে একসাথে দেখে তার ইমপ্রেশন নষ্ট হবে বলে মিস কাং বলে, দেখো আমি তো তোমার প্রথম ভালোবাসা, তাই না? তাহলে তুমি ওখানে যাও, ওখানে যে লুকিয়ে পড়ো আর আমি বের হয়ে যাই। লিগন বলে যে দেখো আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তার থেকে আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। এবং তখনই তারা দরজা চাবি দিয়ে খুলতে যাবে, মিস কাং ফোনে কথা বলতে বলতে বের হয়ে আসে। কারণ লিগন লক পেপার সিজার খেলায় হেরে যায় এবং মিস কাং সেখানে নোংরা একটি ডাস্টবিনে লিগনকে বসিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর লিগনের বাবা মা লিসিনকে বকাঝকা বলতে থাকে, কারণ সে এত বড় দায়িত্ব কেন নিল, যদি লিগনের সিরিয়াস কিছু হয়ে যেত তাহলে তারা কি করতো। এরপর মিস কাং ভাবতে থাকে যে অপারেশনের ওই মুহূর্তে হয়তোবা আমি তাকে টাচ করেছিলাম, কিন্তু তার জন্য এত বড় সাইড ইফেক্ট হবে কখনো ভাবতে পারিনি। এরপর লিগন হসপিটাল থেকে পালিয়ে আসে এবং সে এসে বাথটবে স্নান করে এবং সে তার 15 মেমোরিগুলো ভাবতে থাকে যে সে কতটা ফেমাস ছিল এবং সে কত ভালোভাবে জীবনযাপন করছিল। কিন্তু একটি পর্যায়ে সে তার কিছু কিছু স্মৃতি মনে করতে পারছিল না এবং সে লিসিনের রুমে যায় এবং সে ভাবতে থাকে যে এটি হয়তোবা তার রুম। এরপর তার কাছে কোলা আসে এবং কোলাকে দেখে বলে, কি আগলি ডগ, তুমি যে আগলি এটা তোমার কোনো দোষ নয়, কারণ তোমার ড্রেস আপ ভালো না, এই জন্য তোমাকে আগলি লাগছে, দাঁড়াও আমি তোমাকে ঠিক করে দিচ্ছি। লিগনকে কোথাও খুঁজে না পেয়ে লিসিন বাড়িতে আসে এবং সে কোলাকে দেখে বুঝে যায় যে লিগন বাড়িতেই আছে। সে লিগনের রুম চেক করে, এরপরে সে বুঝতে পারে যে লিগন হয়তোবা তার রুমেই আছে। লিগন লিসিনের ড্রেস পরে নেয় এবং লিসিন লিগনকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করে আসলে। তখন লিগন বলে, হসপিটাল থেকে তোমার পকেট থেকে আমি ডেবিট কার্ড, এই ঘরের চাবি চুরি করে এনেছিলাম, যার কারণে আমি এখানে চলে এসেছি। এরপর লিগনের বাবা মাও বাড়িতে চলে আসে এবং তারা বলা বলি করতে থাকে যে লিগন একটু ডিফারেন্ট মনে হচ্ছে এবং সে এখন নিজের প্রতি খুব বেশি কনফিডেন্টও ফিল করছে। এরপরে তার বাবা লিগনকে দেখে বলতে থাকে, ও লিগন এত হ্যান্ডসাম, কারণ সে আমার মতো দেখতে হয়েছে। এরপরে লিগনের মা বলেছে, তুমি কেন সবাইকে না বলে এখানে চলে এসেছো, জানো আমরা কত চিন্তা করছিলাম। লিগন বলে যে আমার একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, তাই আমি বাড়িতে এসে একটি গোসল করেছি, আমি ভেবেছি গোসল করলে এটি আমাকে সাহায্য করবে, এজন্য এসেছি, আর ফ্রেশ ফিল হলে হয়তোবা আমি আমার হারানো মেমোরিগুলো ফিরে পাবো। এরপর সে লিসিনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি হান লিভার থেকে পড়ে গিয়েছিলাম? লিসিন ও তার বাবা বলে যে না না, তুমি সিঁড়ি থেকেই পড়ে গিয়েছিলে। এরপর লিগন বলে যে এই টেনিস র্যাকেটগুলো দেখে মনে হচ্ছে আমি অনেক ফেমাস। লিগন আরো জিজ্ঞাসা করে যে তোমরা কখন এখানে এসেছো। তখন লিগন বলে যে আচ্ছা আমি এখন কি করি। তারপরে তার মা বলে যে গ্রাজুয়েশনের পরে তুমি একটি টেনিস একাডেমিতে জয়েন করেছে ম্যানেজার হিসেবে। লিগনের বাবা তার সুটকেস চেক করলে দেখে যে এখানে তো লিগনের সুটকেস তো সুইচ হয়ে গিয়েছিল, তাই সে লিগনের সুটকেসে মেয়েদের জামা কাপড় দেখে হতবাক হয়ে যায়। এরপর লিগন বলে যে তোমরা তো অনেক ব্লেসড, কারণ তোমরা আমার মতো একটি ছেলে পেয়েছো। যাই হোক, আমার এখন হসপিটালে যেতে হবে আমার ব্যান্ডেজ ঠিক করার জন্য। সে লিসিনের গাড়ি নিয়ে চলে যায়। মিস কাংকে দেখানো হয় যে এখনো লিগনের সাইড ইফেক্ট নিয়ে ভাবছিল, কারণ সে মনে করে যে তার জন্যই হয়তোবা লিগনের এমন অবস্থা হয়েছে এবং এটি সে তার সিনিয়রকেও বলে দেয় এবং তার সিনিয়র তার উপর অনেক রেগে যায় এবং বলে যে অনেক কষ্টে আমরা আরেকটা নতুন প্রজেক্টের অনুমতি পেয়েছি, এখন যাই হোক যে হয়েছে না হয়েছে তোমার এখন উচিত তোমার পেশেন্টের জন্য সে যা মনে করছে সেরকম ভাবে প্রিটেন্ড করা। এবং লিগনও সেখান দিয়ে যাচ্ছিল এবং সে তার নাম শুনতে পেয়ে সেখানে উকি মারতে যায়। তখনই লিগনকে একজন নার্স ধরে নিয়ে যায় এবং সে লিগনকে বলে যে তুই একা একা কেন না বলে চলে গেছিলি, এরপরে যদি তুই আবারও চলে যাস না তোর কেচি দিয়ে আমি তোর এই শার্ট কুচি কুচি করে কেটে ফেলবো। পরে মিস কাংকে দেখানো হয় যে তার মায়ের সাথে কথা বলছিল এবং সে ভাবছিল যে লিগনকে ওইসব বলার কারণেই হয়তো বা তারা যে এই অবস্থা, কারণ সে তাকে বলেছিল যে তার গুড মেমোরি যদি ব্যাড মেমোরিতে পরিবর্তন হয় তাহলে তার দায়ভার কি সে নিবে। ওদিকে মিস কাং এর মা তাকে বলছিল তোমার বাসায় আসা উচিত, কারণ তুমি আর কতদিন ল্যাবে ল্যাবে থাকবে, আমাকেও তো একটু সাহায্য করতে পারো তাই না। তখন মিস কাং বলে যে আমি তো তোমার জন্য টাকা তৈরি করছি তাই না। তখন তার মা বলে যে তোমার ইন্নার তুমি আবার এদিকে সেদিকে ফেলে রেখো না, তোমার চেস্ট দেখলে কিন্তু তোমার বাবার কথা মনে পড়ে আমার। তখনই লিগন মিসেস কাং এর রুমে এন্ট্রি নেয় এবং সে বলে আমার শাশুড়ি মা ফোন দিয়েছে বুঝি, তুমি আমার প্রথম ভালোবাসা, তাই শাশুড়ি মাকে আমার সালাম দিও। মিস কাং বলে যে তুমি কি সবকিছু শুনে ফেলেছো। তখন লিগন হাসে এবং বুঝে যায় যে সে সব শুনে ফেলেছে। এরপরে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যে লিগন মিস কাংকে বলছিল যে আমার কাছে মনে হয় যে আমি যে স্মৃতিগুলো ভুলে গিয়েছি সেগুলো আমার বডি তো জানে কিন্তু আমার মাইন্ড জানে না, আমার মাইন্ড ভুলে গিয়েছে। আর ওদিকে প্রেজেন্টে তো লিগন তার প্রথম ভালোবাসা বলে বলে
মিসেস কাং এর মাথা নষ্ট করে দিয়েছে। ওদিকে মিসেস কাং দুঃস্বপ্ন দেখছে যে কমিটির মেম্বাররা তাকে আবারও বকাঝকা করছে। ওদিকে লিসিনের সাথে যে ফেমাস মেয়ে টেনিস প্লেয়ারটি কাজ করতো সে জানতে পেরেছে যে লিগন অসুস্থ, তাই সে হসপিটালে লিগনকে দেখতে যায় এবং বলে লম্বা সুদর্শন দেখতে লিগন কি এখানে অ্যাডমিট আছে। তখন লিগন তার কাছে এসে বলে তুমি কি আমায় খুঁজছো। ওদিকে লিগনের ভাই লিসিন তার এক ফ্যানের হাত থেকে বাঁচার জন্য মিসেস কাং এর অফিসে টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে এবং মিসেস কাং সেটি দেখে ফেলে তাকে বলে যে আমি কিন্তু সিকিউরিটি ডাকবো, কিন্তু সে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বোঝে না এবং তখনই সেখানে তার মেয়ে ফ্যানটি চলে আসে তাকে খুঁজতে খুঁজতে এবং তার মেয়ে ফ্যানটি তার কাছে আসে এবং তাকে জোর করে ধরে নিয়ে যায়। যেহেতু লিসিন অনেক ফেমাস ছিল তাই সে বলে যে এটি আমার ফ্যান, আমি কিন্তু ওর সাথে কোনো মজা করছি না বা ফ্লার্টিং করছি না। ওদিকে লিগনের কাছে ওই মেয়েটি গিয়ে বলে যে আমি চাশিওন এবং আমি তোমার অনেক বড় ফ্যান, আমাদের দেখা হয়েছিল এবং তুমি বলেছিলে যে আমার কিছু ইনজুরিস আছে এবং সেইটা সম্পর্কে আমাকে অবশ্যই সচেতন হতে হবে। এবং তখনই সেখানে চাশিওনের ফ্যান ফলোয়ার আসে এবং সে তাদেরকে অটোগ্রাফ দেয় এবং আমরা গত এপিসোডে দেখেছি যে চাশিওন লিগনের অনেক বড় ফ্যান, তাই সে তাকে একটি টেনিস র্যাকেট গিফট করে এবং সে বলে যে আপনি জুনিয়র কোরিয়ান চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছিলেন আর আপনি বলেছিলেন যে আপনি আপনার মেডেলটি হারিয়ে ফেলেছিলেন, সত্যি হারিয়ে ফেলেছিলেন কি। এবং এই কথা শোনা মাত্র তার অতীতের খারাপ মেমোরিগুলো আবার তার মাথায় ভাসতে শুরু করে এবং সে অসুস্থ হতে শুরু করে এবং সে সেখানে অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং পুনরায় তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। লিগনের মা হসপিটালে আসতে পারে না, যার কারণে সে তার ফ্রেন্ডকে সেখানে পাঠিয়ে দেয় এবং মিসেস কাং এর কাছে তার ফ্রেন্ড বলে যে জানেন আমার উচিত হয়নি যে আমাদের রিইউনিয়নে লিগনকে নিয়ে যাওয়া, কারণ সে সেখানে তার ওই মেডেলটিকে দেখতে পেয়েছিল এবং ওই মেয়েটি লিগনের ফার্স্ট লাভ ছিল এবং সে মেয়েটির পিছু পিছু করতে করতে যায় আমরাও দেখতে পাই, কিন্তু সে গিয়ে দেখে যে মেয়েটি তার ছোট ভাই লিসেনের সাথে অ্যাফেয়ারে আছে এবং এবারও লিগনের প্রথম ভালোবাসার যে গুড মেমোরিটি ছিল সেটিও ব্যাড মেমোরিতে পরিণত হয়ে গিয়েছে। তাই সে হতাশ হয়ে হান রিভারের কাছে যায় এবং ফোন দিয়ে তার বন্ধুকে সবকিছু বলতে থাকে, কিন্তু তার বন্ধুকে শুধু এটাই বলে যে সে তার প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেলেছে, কিন্তু তার ভাইয়ের সাথে যে তার অ্যাফেয়ার ছিল এটি সে বলে না। লিগনের কাছে তার মা আসে এবং তার মা মিস কাংকে বলতে থাকে যে জানো আমার লিগনের ব্যাপারে যখন আমি জানতে পেরেছিলাম যে সে আর টেনিস খেলতে পারবেন এবং সে যাতে ভেঙে না পড়ে, তাই আমি তার সাথে অনেক রুড বিহেভ এবং অনেক শক্ত আচরণ করেছি, কারণ আমিও একজন ফর্মার অ্যাথলেটিক্স ছিলাম এবং আমি চাই না যে আমার জীবনে যা ঘটেছে আমার সন্তানের জীবনে তাই ঘটুক, কিন্তু আমি এটি করতে গিয়ে আমার লিগনকে পুরোপুরিভাবে অবহেলা করেছি এবং আমি এমনভাবে তার সাথে বিহেভ করেছি যেন আমি তার সৎ মা। এই দুর্ঘটনা ঘটার আগে তার দাদি তার জন্য খাবার পাঠিয়েছিল। রিভারে আমার ছেলে যেদিনকে লাভ দিয়েছিল ওদিন সে ডিনার করতে এসেছিল এবং বারবার সে লিসিনের খাবার কেড়ে নিচ্ছিল এবং বলছিল যে এটি আমার পছন্দের খাবার, আমার দাদি আমার জন্য পাঠিয়েছে, আমি লিসিনকে মোটেই আমার ভাগ দিব না। লিগনের এমন আচরণ দেখে আমি তার উপর রেগে যাই। এরপর লিগন আমাকে কি বলে জানো, সব সময় তুমি লিসিনের জন্য সাপোর্ট করে গিয়েছো, তুমি কি কখনো আমার বার্থডে আমার গ্র্যাজুয়েশন সেরিমনিতে আমাকে কনগ্রাচুলেশন করেছো, তুমি সবসময় লিসিনের টেক কেয়ার করেছো, কিন্তু কোনোদিন তুমি আমার দিকে ফিরে তাকাওনি। আমি যদি আমার সোল বিক্রি করে দিতে পারতাম তাহলে হয়তো বা আমি এই পুরনো মেমোরি থেকে ওভারকাম করতে পারতাম এবং নিজের জীবন ভালোভাবে তৈরি করতে পারতাম। আমি স্কুলে বুলিংয়ের শিকার হয়েছি, আমাকে ওরা গায়ে পর্যন্ত হাত দিয়েছে, কিন্তু আমি তোদেরকে ফিরে মারিনি কেন জানো, কারণ আমি যদি তাদের মারতাম তাহলে তারা লিসিনকে মারতো বা লিসিনের বড়সড় ক্ষতি করে দিত। মা তুমি অনেক আগেই আমার মা ছিলে, কিন্তু এখন তুমি আমার মা মোটেই নও। তখন লিগনের মা বলে যে তখন আমি লিগনের উপর রাগ হয়েছিলাম যে সে এটা কেন বলল, কিন্তু দেখো ভাগ্য কাকে বলে, তারপরে আমি রিয়েলাইজ করতে পেরেছি যে সত্যি আমি লিগনের মা আগে ছিলাম আর এখন আমি লিগনকে সম্পূর্ণভাবে অবহেলা করছি, যার জন্য আমার লিগনের আজ এই অবস্থা। এর মিস কাং ভাবতে থাকে যে লিগনও তাকে বলেছিল যে আমি যদি আমার সোল বিক্রি করে দিতে পারতাম তাহলে তোমাদের বোঝাতে পারতাম যে আমি কত কষ্টে আছি। সে একটি টেনিস গ্রাউন্ডে যায় এবং সেখানে গিয়ে তার হারানো মেমোরিগুলো সে মনে করার চেষ্টা করে। তখন মিস কাং লিগনকে সেখানে দেখে তার কাছে যায়। তখন মিস কাংকে লিগন বলে যে কেন এই ইলেকট্রিক বলগুলো বের হচ্ছে না বলো তো, কেন জানি না আমি আমার টেনিস খেলাকে অনেক বেশি মিস করছি। হঠাৎ করে একটি ইলেকট্রিক বল মিসেস কাং এর গায়ে লাগতে গেলে সে সেই বলটিকে তার ডান হাত দিয়ে আঁকড়ে ধরে বসে।
এবং মিসেস কাং তখন বুঝতে পারে যে সে তার 15 বছরের পুরাতন মেমোরি থেকে ওভারকাম করতে পেরেছে, তার কারণে তার ওই হাতটি দিয়ে সে বলটিকে ধরতে পেরেছে। তখন মিস কাং বলে যে যদিও আমি এখন একটি অ্যারোগেন্ট ডক্টরের মতো কাজ করব, কিন্তু আমার পেশেন্টকে রক্ষা করতে হলে আমার এটি করতেই হবে। তখন মিস কাং লিগনকে বলে যে তুমি ঠিক বলেছ, আমি তোমার প্রথম ভালোবাসা। ওদিকে লিসিনের কাছে একজন পুলিশ আসে এবং সে বলে যে তুমি অ্যারেস্টের আন্ডারে থাকবে। এরপর ওই মেয়েটিকে দেখানো হয় যাকে লিসিনের সাথে দেখে লিগন সুসাইড করার চিন্তা করেছিল এবং সে মিস কাং এর মাকে নিজের মা বলে, মানে সে মিস কাং এর বোন। আর অপরদিকে লিগন মিসেস কাং এর মুখ থেকে এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং এখানেই এই অসাধারণ দ্বিতীয় পর্বটি শেষ হয়ে যায়। যদি এক্সপ্লানেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। অ্যান্ড টিল দেন আল্লাহ হাফিজ সবাইকে।